আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা শুরু করতে যাচ্ছি কনিকের 4 নম্বর লেকচারটি। আজকের এই লেকচারে বেসিক্যালি পরাবৃত্তির বিভিন্ন টাইপের যে ম্যাথগুলো এগুলো আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো তাহলে আমরা প্রিভিয়াস যে লেকচার ছিল যে সেই লেকচারে আলোচনা করেছিলাম অনুশীলনীর 3 পর্যন্ত। অনুশীলনীর উদাহরণগুলো কিছু মানে টাইপ ভিত্তিক যেহেতু সলভ করানো হচ্ছে, সেহেতু ওই টাইপ ওয়াইজ অনুশীলনী 3 পর্যন্ত আমরা সলভ করেছিলাম। আজকে আমরা দেখবো হচ্ছে 4 থেকে শুরু করব। 4 থেকে দেখো 4-এর এই নাম্বার ম্যাথটা কি বলছে। একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। এই সমীকরণের শীর্ষবিন্দু, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে দেখো ফার্স্ট অফ অল এই সমীকরণটা তো স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যেতে হবে। এটা করতেছি হচ্ছে 4-এর তাহলে দেখো সমীকরণটা দেওয়া আছে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান 8x+5। 8x+5, দেখো আমরা যে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট পড়ছিলাম পরাবৃত্তির, সেটা ছিল y - β² সমান সমান 4a × x - আলফা, এরকম ছিল। অবশ্যই তোমরা অবগত আছো, এরকম একটা ফরম্যাট ছিল। এখন একটা বিষয় চিন্তা করে দেখো, এখানে এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 1, বাট এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেখানে এক্স এর সহগ দেওয়া আছে 8, তার মানে কি 1 বানাতে হবে আমাকে। এবং আবার এখানে দেখো 4a যুক্ত একটা টার্ম আনতে হবে, তাহলে এটা আনার জন্য আমাকে করতে হবে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান, আমি যদি 8 কমন নিয়ে এখান থেকে লিখতে পারি কিনা, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে লিখতে পারি কিনা x+5/8, 5/8 লিখতে পারি কিনা দেখো তো। এটা কি অনেকাংশেই কি এই ফরম্যাটের সাথে মিল সম্পূর্ণ। তাহলে এটাকে আমি আরো লিখতে পারি y - 0² সমান সমান 4 × 2 × x+5/8, এটা লিখতে পারি কিনা দেখো তো। এই সমীকরণটাকে যদি আমি এই স্ট্যান্ডার্ড ফরম্যাট এটার সাথে কম্পেয়ার করি, কম্পেয়ার করলে সুতরাং শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক কি হবে, আলফা বিটা, আলফা, বিটা। তাহলে আলফা বিটার ভ্যালু কি হবে দেখো তো। এখানে আলফা বলতে কোনটা, এক্স এর সাথে যেটা থাকবে, এক্স এর সাথে কি আছে মাইনাস হিসেবে থাকতে হবে। তাহলে আমি লিখতে পারি কিনা আলফা হবে হচ্ছে -5/8, -5/8, কারণ কি এখানে প্লাস আছে, সূত্রের মাইনাসটা আনতে হবে, তাহলে -5/8 লিখতে পারি, 0। এটা হচ্ছে আমার শীর্ষ, এটা হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক কেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সূত্র কি, 4a। যারা পূর্বের লেকচারটা করে আসছো তারা অবশ্যই এগুলো জানার কথা। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সূত্র হচ্ছে 4a। তাহলে এখানে 4 × a কোনটা হবে বলতো। এ কি এই সমীকরণের সাথে কম্পেয়ার করে, তাহলে এর ভ্যালু কোনটা হবে, 2 হবে। তাহলে এটা হবে হচ্ছে 2। তাহলে পাবো হচ্ছে 8 একক, 8 একক। এটা হচ্ছে অ্যান্সার। এটা আর এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, খুবই সোজা কিন্তু, একদমই সোজা। যদি কেউ পূর্বের লেকচারটি না করে আসো, অবশ্যই অবশ্যই করে এসে এই লেকচারটা করবে, তা না হলে কিচ্ছু বুঝবে না। কারণ পূর্বের লেকচারগুলোতে এগুলো সম্পর্কে একদম পিওর বেসিক সম্পর্কে ধারণা দেওয়া আছে। দেখো বি নাম্বার ম্যাথটা দেখো, দেওয়া আছে হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ দিয়েছে, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। একই কোশ্চেন, একদম সিমিলার কোশ্চেন, কিন্তু এটা একদম সিমিলার কোশ্চেন, বাট একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা দেখো। ওরে বি, তাহলে দেখো এখানে সমীকরণ দেওয়া আছে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান 8y+5x, 8y+5x। এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখো, এটা তো আমার স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেওয়া নাই। স্ট্যান্ডার্ড ফরম্যাটটা ছিল এমন যে y - β² সমান সমান 4a × x - আলফা, এমন ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। তাহলে এই স্ট্যান্ডার্ড ফরম্যাট আমাকে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার জন্য দেখো এখানে আছে হচ্ছে 8y, তাহলে এই 8y কে এই পাশে নিয়ে আসি, -8y = যা আছে তাই থাকলো, 5x থাকলো। তাহলে এখানে কি করতে পারি আমি দেখো তো, এটা করতে পারি কিনা যে y² - 2 দেখো আমি কি করব, a - b² এই ফরম্যাটটাকে আনার চেষ্টা করব, a - b² এই ফরম্যাটটাকে আনার চেষ্টা করব। তাহলে লিখতে পারি এই y কে বিবেচনা করো a, তাহলে a² - 2a, 2ab, বি হিসেবে কাকে সিলেক্ট করবা বলো তো, কাকে সিলেক্ট করবা তুমি, অবশ্যই 4। কারণ কি আবার এই লাইন থেকে এই লাইনে আনতে হবে, এই লাইন থেকে এই লাইনে আনার জন্য এখানে এমন কিছু ভ্যালু যাতে এইটা এটা আসে, এইটুকু আসে। এইটুকু আনার জন্য কি করতে হবে, এখানে 4 দিতে হবে না। তাহলে a² - 2ab প্লাস বি স্কোয়ার, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে a - b² এই সূত্রটা আনা। তাহলে এই +b² বলতে 16 কি বেশি লিখলাম না, এই জন্য বিয়োগ করে দিলাম 16, সমান সমান যা আছে তাই থাকলো।
ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার সমান সমান, এই 16 কই পাশ নিয়ে যাও, লিখতে পারি কিনা যে 5x প্লাস 16। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার সমান সমান, তাহলে কি এক্স এর সহগ 1 বানাতে হবে, তাহলে 5 কে কমন নিয়ে নিলাম। কমন নিলে লিখতে পারি x প্লাস 16/5। কমন নেওয়া মানে ভাগ করা। তাও তো এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসে নাই, আসছে মানে এখন কি দেখো তো, এই ফোরে এইটুকু আনতে হবে, তাহলে এইটুকু আনার জন্য আমি করলাম হচ্ছে ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার, ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার সমান সমান, তাহলে ফোর লিখলাম, কারণ কি ওই সূত্রে আনতে হবে। ফোর ইন্টু, তাহলে এই ফোরটা কি বেশি লিখলাম, তাহলে ভিনিশ করার জন্য 1/4 দিলাম এখানে, ইন্টু 5। দেখো, তাহলে আমার কি এইটুকু মিলে হইলো 1 আর 5 যা আছে তাই থাকলো, তাহলে ইন্টু যা আছে তাই থাকলো x+16/5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, আরো একটু লিখি যে ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার সমান সমান, আচ্ছা তোমরা কেউ আবার আমার ওয়াই এবং ফোর কে গোলায় ফেলিও না, এটা হচ্ছে ওয়াই মাইনাস ফোর, মাইনাস ফোর, মাইনাস ফোর হোল স্কোয়ার সমান সমান 4। তাহলে লিখতে পারি কিনা যে 4 × 5/4 ইন্টু x+16/5। তাহলে বলো এখান থেকে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে, শীর্ষ কত হবে, শীর্ষ কত হবে, আলফা বিটা, আলফা কমা বিটা। তাহলে এখন এই আলফার ভ্যালু কত হবে, দেখো তো এখানে কি -16/5 হবে না, -16/5, এটা হবে আলফার ভ্যালু। এবং বিটার ভ্যালু কত হবে, 4। তাহলে এটা হচ্ছে আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। আবার বলছে যে সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান কি হবে, 4a, 4a। তাহলে 4a এর ভ্যালু কত হবে, এখান থেকে এর ভ্যালু হবে হচ্ছে এটা না, 5/4, এটা হবে a এর ভ্যালু, তাহলে 5/4 আলটিমেটলি হবে হচ্ছে তোমার 5 একক, 5 একক, 5 একক, 5 একক। আশা করি বুঝতে পেরেছো। দেখো, দেখো বুঝতে পেরেছো কিনা, যদি না বুঝতে পারো স্ক্রিনশট, স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে একটু দেখে নিলে বুঝতে পারবা, বা ক্লাসটি একটু প্রিভিয়াস মানে পজ করে বোঝার চেষ্টা করো। ওকে, তারপরে দেখো সি নাম্বার ম্যাথটা, সি নাম্বার ম্যাথে কি বলছে, দেওয়া আছে হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করতে বলছে, এবং শীর্ষবিন্দু উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ, শীর্ষবিন্দু উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো এটা কি করা যায়, 4 এর সি নাম্বার। তাহলে দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান সমান 2 × x+3। দেখো তো এটা কি স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেওয়া আছে না আমার, এটা কি স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেওয়া আছে না, এটাকে যদি আরো একটু মডিফাই করে লিখতে পারি y−0 হোল স্কোয়ার সমান সমান, তাহলে কি 4a আনতে হবে, তাহলে এখানে দিলাম 4, এখানে হাফ দিলাম, তাহলে কি এইটুকু ক্যালকুলেশন করলে আমি এটা পাবো, 4a × x+3। তাহলে বলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে, আলফা বিটা, আলফা কত হবে -3, বিটা কত হবে 0। এটা কে না বুঝবে বলো তো, এটা কে না বুঝবে, তাহলে এখানে মাইনাস, সূত্রের মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে, তাহলে -3,0 হলো। তারপরে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, উপকেন্দ্র কি হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হয়, আমি বলেছিলাম যে y−β² সমান সমান 4a × x−α, মনে করে এই সমীকরণটা দেওয়া আছে, এইরূপ সমীকরণ আসছে। আমি বলেছিলাম যে উপকেন্দ্র এবং নিয়ামক রেখার স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে ফরম্যাটটা হবে এমন, যার উপর বর্গ থাকবে না তার মূল অংশ, যার উপর বর্গ নাই, বর্গ নাই কোন অংশ এটুকু না, তার মূল অংশ কোনটা, আলফা। তাহলে তার সাথে যোগ বিয়োগ করতে হবে, যার উপর বর্গ থাকবে না তার মূল অংশের সাথে যোগ বিয়োগ করতে হবে। তাহলে উপকেন্দ্র থাকে সামনে বা ডানে, এবং নিয়ামক রেখা থাকে বামে বা পিছনে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, তাহলে α+a মানে কি, বোস চেঞ্জ হবে, কোটি সেম থাকবে, কমা বিটা, এটা এমন হবে। তাহলে দেখো এক্ষেত্রে কি হবে, তাহলে এটা এটা কার সাথে যোগ বিয়োগ হবে, এটা কার সাথে যোগ বিয়োগ হবে, -3 সাথে যোগ বিয়োগ হবে না। তাহলে এটা হবে হচ্ছে তাহলে লিখি α+a, বিটা। দেখো এগুলা কিন্তু সূত্র একদম যে মুখস্থ করতে হবে বিষয়টা এমন না, আমি পূর্বের লেকচারে বা তার আগের লেকচারে যে সামারি আকারে কিছু বিষয় লিখে দিয়েছিলাম, এটা হচ্ছে সবচেয়ে 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 ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এখানে লিখতে পারি যে আলফা হবে -3 প্লাস এর ভ্যালু কত, হাফ, কমা বিটা হচ্ছে 0। তাহলে এখান থেকে পাবো হচ্ছে, এখান থেকে পাবো হচ্ছে -1/2, 0, এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন যদি আমি দেখাতে চাই যে উপকেন্দ্রগামী লম্বের দৈর্ঘ্য,
উপকেন্দ্রগামী লম্বের দৈর্ঘ্য বা উপকেন্দ্রগামী লম্বের দৈর্ঘ্য। দৈর্ঘ্য সমান কি হবে? দৈর্ঘ্যটা পাবা তুমি, দৈর্ঘ্যটা তোমরা বুঝতে পারবা। দেখো সমীকরণ, উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ তাহলে কি হবে? পূর্বের লেকচারে এইরূপ অনেক ম্যাথ করানো হয়েছে। তাহলে উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ, এই সূত্রটা কি ছিল? যার উপর বর্গ থাকবে না সেই অংশটুকু সমান সমান এ। তাহলে লিখতে পারি x+3 সমান সমান এ বলতে হাফ। একবারে লিখে দিবা। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে পাবো হচ্ছে x+3 -1/2 = 0। তাহলে এটাকে যদি আরো ক্যালকুলেশন করে পাবো হচ্ছে x+1/2 = 0। কারণ কি, 3 থেকে অর্ধেক বাদ দাও তো এটা পাবা, হাফ পাবা। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 2x+1 = 0। এটা পাবো হচ্ছে উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ। ওকে, এটা পাইলাম। আশা করি বুঝতে পেরেছি, এগুলো খুবই সিম্পল ক্যালকুলেশন। তারপরে বলছে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ, যে নিয়ামক রেখার সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে কি বলছিলাম? যার উপর বর্গ থাকবে না সেই অংশটুকু সমান, তার মূল অংশটুকু না, সেই অংশটুকু সমান -a। -a বলে কত হবে? -1/2। -1/2 তাহলে কি হবে? যার উপর বর্গ থাকবে না সেই অংশটুকু সমান সমান হচ্ছে -1/2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x+3, তাহলে লিখতে পারি +1/2 = 0। তাহলে দেখো, 3 আর আধা, আধা বলতে অর্ধেক, যোগ করলে কত হবে? 3.5। তাহলে লিখতে পারি x+3.5 কে কিভাবে প্রকাশ করা হয়? 7/3 দ্বারা, 7/2 দ্বারা = 0। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 2x+7 = 0। এই ক্যালকুলেশন গুলো একটু ট্রিকি, মানে মাথায় রাখিও। এই যে ক্যালকুলেশন গুলো, যেমন 2 এর সাথে হাফ যোগ করলে হবে আড়াই, আড়াই মানে কি লেখা যায় 5/2। তারপরে 3 এর সাথে হাফ যোগ করলে পাবো হচ্ছে 3.5 কে লেখা যায় 7/2। 4 এর সাথে হাফ যোগ করলে সাড়ে সাড়ে চার, 4.5 কে লেখা যায় 9/2। এই ক্যালকুলেশন গুলো একটু মাথায় রাখিও, এগুলা তোমাদেরকে এডমিশনে অনেক অনেক হেল্প হেল্প করবে। হুম। টাইম, মানে তুমি একটা লসাগু করার বাদ দিয়ে তুমি একবার লিখে দিলে, এটা অবশ্যই তোমাকে টাইম মানে সেভ করবে, যেটা ইম্পর্টেন্ট। দেখো এরপরে, এরপরে কি আছে? দেখো নাম্বার ম্যাথটা দেখো কি বলছে। দেওয়া আছে x² সমান সমান 4 × 1 - y। এটা পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। দেখো তো, এটা এর মতো কি ইজি কোশ্চেন আছে আরো? এর মতো ইজি কোশ্চেন আছে? দেখো তাহলে এটা কি করা যায়। 4 এর ডি দেওয়া আছে হচ্ছে x² সমান সমান 4 × 1 - y, 1 - y। তাহলে এই সমীকরণটাকে যদি একটু মডিফাই করি, তাহলে লিখতে পারি কিনা যে x - 0 হোল স্কোয়ার সমান সমান 4 × 1 - y, 1 - y। এই সমীকরণটাকে আমরা যদি x - α হোল স্কোয়ার সমান সমান 4a × y - β, এই ইকুয়েশনের সাথে আমরা যদি কম্পেয়ার করি, তবে এর শীর্ষবিন্দু কি কি পাবো? দেখো তো, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কি পাবো? α, β। তাহলে α, β হলে এখানে আলফার ভ্যালু কত হবে, বিটার ভ্যালু কত হবে? দেখো তো। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে, আরেকটা ব্যাপার, এটা করলে হবে না। দেখো, এখানে একটা ব্যাপার লক্ষ্য করে দেখো, এখানে ওয়াই কি সামনে হবে না? ওয়াই কি আগে লিখতে হবে না? y - β আকার লিখতে হবে না? তাহলে লিখতে পারি এটা x - 0 হোল স্কোয়ার সমান সমান, এখান থেকে -1 কে কমন নাও, তাহলে কি আলটিমেটলি কি হবে? -4 হবে। -1 কে কমন নিলে লিখতে পারি কিনা যে y - 1, y - 1। তখন এটাকে এর সাথে কম্পেয়ার করো। কারণ কি, আমার তো ওয়াইটা আগে ছিল, ওয়াইটা আগে রাখতে হবে, যেহেতু এটা মেন একটা ফর্মুলা। তাহলে লিখতে পারি, এখন দেখো তাহলে এখন শীর্ষ কত হবে? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে α, β। তাহলে এখানে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 0, বিটার কত 1। তাহলে এটা হবে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। তারপরে বলছে উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে দেখো তো। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? চেঞ্জ কার হবে? এখানে চেঞ্জ কার হবে? বিটার চেঞ্জ হবে বা কোটির চেঞ্জ হবে? কারণ বলে দিছিলাম যার উপর বর্গ থাকবে না তার সাথে যোগ বিয়োগ, তার মূল অংশের সাথে যোগ বিয়োগ। তাহলে বর্গ নাই কার উপরে? ওয়াই এর উপর বর্গ নাই। তার মানে ওয়াই এর মূল অংশ কোনটা? ওয়ান, ওয়ানের সাথে যোগ বিয়োগ হবে, তার মানে কি আমার ভোজটা সেম থাকবে, 0 থাকবে। আচ্ছা আমি লিখে দেই। তাহলে এটা হবে যে আলফা, কমা বিটা। বিটা বলতে এখানে বিটা উপকেন্দ্রের ক্ষেত্রে +a করতে হবে। তাহলে এখান থেকে লিখতে পারি আলফা হচ্ছে 0, বিটা হচ্ছে 1, 1 +a। এ বলতে কত? -1। এর ভ্যালু কত হবে? -1। এর ভ্যালু হচ্ছে -1। তার মানে আলটিমেটলি আমার এই উপকেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম হচ্ছে 0, 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0, 0।
উপকেন্দ্রের স্থানাঙ্ক 0,0। দেখো তাহলে এখন তারপরে যে উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ কি হবে দেখো তো। উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ। তাহলে উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ সমান সূত্র কি হবে যে আহ, এখানে বর্গ নাই কার উপরে দেখো তো, বর্গ নাই যে অংশটুকু সেই অংশটুকু সমান এ। তাহলে লিখতে পারি ওয়াই মাইনাস বিটা সমান সমান এ, এটা লিখতে পারি, এটা হচ্ছে ফরম্যাট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ওয়াই মাইনাস বিটার ভ্যালু কত, বিটার ভ্যালু 1, ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু লিখতে পারি আহ এ কত, এ দেওয়া আছে -1, -1, -1, তাহলে এটা এটা কাটা যাবে, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে ওয়াই সমান সমান 0। এটা হচ্ছে আমার সেই উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ। তাহলে এখন দেখো তারপরে বলছে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণের ক্ষেত্রে কি হবে তাহলে, যার উপর বর্গ থাকবে না সেটা সমান সমান মাইনাস এ। এটা হচ্ছে ফরম্যাট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ওয়াই মাইনাস বিটা, বিটার ভ্যালু কত 1, ইকুয়াল টু মাইনাস এর ভ্যালু কত -1, তার মানে কি আলটিমেটলি +1 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এটা হবে হচ্ছে ওয়াই সমান সমান 2। এটা হবে হচ্ছে ওয়াই সমান সমান 2। এটা হচ্ছে আমার সেই উপকেন্দ্র কি বলে নিয়ামক রেখার সমীকরণ। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। দেখো বুঝছো কিনা, বুঝতে পেরেছো কিনা? খুবই সোজা না? খুবই সোজা। জাস্ট সামারিটা মাথায় রাখবা, দ্যাটস এনাফ। ওকে, তারপরে দেখো ই নাম্বার ম্যাথটা কি বলছে। দেওয়া আছে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। বলো তো এটার মতো সোজা আরো কিছু আছে? হবে কিছু সোজা? তাহলে এখন বলে দাও যে এর শীর্ষ কত হবে, শীর্ষ কত হবে। শীর্ষের স্থানাঙ্ক হবে হচ্ছে আলফা কমা বিটা, তার মানে কি 2,0, 2,0। এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, আমি এখানে লিখি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সূত্র কি, 4a, 4a। তাহলে 4 এর ভ্যালু কত হবে, এখান থেকে দেখো তো এর ভ্যালু কত হবে, 1 হবে। তার মানে এটা হবে হচ্ছে 4 একক, 4 একক। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4 একক। আশা করি বুঝতে পেরেছো, এগুলা খুবই সোজা, খুবই সোজা ম্যাথ। দেখো এরপরে ই ই তারপরে এফ নাম্বার ম্যাথটা দেখো। বাদ যাবে না একটি শিশুও। দ্যাট মিন্স প্রত্যেকটা ম্যাথ করিয়ে দেবো ইনশাল্লাহ। দেখো এফ নাম্বার ম্যাথটা দেওয়া আছে, একটা পরাবৃত্তির সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে সেই পরাবৃত্তির সমীকরণটা। এই পরাবৃত্তির শীর্ষবিন্দু বের করতে বলছে, উপকেন্দ্র, অক্ষরেখা ও নিয়ামক রেখার সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। ওকে, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এই যে যে পরাবৃত্তটা দেওয়া আছে এই পরাবৃত্তের সমীকরণটাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের দিকে নিয়ে যাওয়া, স্ট্যান্ডার্ড ফরম্যাটের দিকে নিয়ে যাওয়া। তাহলে আমরা করি, দেওয়া আছে হচ্ছে x² প্লাস 4x প্লাস 2y ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে দেখো তো এটাকে লিখতে পারি যে আমার তাহলে উদ্দেশ্যটা কেমন হওয়া উচিত, আমার এক্স মাইনাস অথবা প্লাস হোল স্কোয়ার, সামথিং হোল স্কোয়ার এটা বের করতে হবে। তার মানে লিখতে পারি যে x² প্লাস, যেহেতু প্লাস আছে তার মানে কি প্লাসই হবে, x² প্লাস 2ab। দেখো তো এটা লিখতে পারি কিনা, a² প্লাস 2ab, 2ab প্লাস b², প্লাস b²। তাহলে কি এটা বেশি লিখলাম না, এই দুই দুগুণে চারটা, এটা বেশি লিখলাম, তাহলে এখানে মাইনাস করে দিলাম 4, -4 প্লাস 2y যা আছে তাই থাকলো ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে x+2 হোল স্কোয়ার সবগুলোকে ওই পাশে নিয়ে যাও, নিয়ে গেলে কি পাবো দেখো তো, 4 - 2y পাবো। তাহলে এখান থেকে লিখতে পারি যে x+2 হোল স্কোয়ার সমান সমান, তাহলে এখানে দেখো আমি তাহলে এই ফর্মেটটা কোন আকারে আসবে, এই আকারে না, যে x - আলফা হোল স্কোয়ার সমান সমান 4a × y - বিটা, এ আকারে আসবে। এই ফর্মেটটা আনার ট্রাই করবো আমি। তাহলে দেখো এই ফরম্যাট আনার ট্রাই করলে ওয়াইটা কি সামনে না, তাহলে কি ওয়াইটা আগে নিয়ে যাও, তাহলে পাবো হচ্ছে -2y+4। এটা করলাম। তাহলে এখান থেকে যদি আমরা করি যে x+2 হোল স্কোয়ার সমান সমান -2টা কমন নিয়ে নিলাম, নিলে কি পাবো, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে পাবো হচ্ছে ওয়াই, -2 পাবো, এখানে -2 পাবো, তাই কিনা দেখো তো, মাইনাস কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এটা পাবো আমরা।
একটা ব্যাপার, এটা আমার ওয়াই এবং ফোর কে গুলাইও না, এটা ফোর। তাহলে এটা আমরা লিখতে পারি, তাহলে এখন এখন এক্স প্লাস টু হোল স্কোয়ার সমান সমান লিখতে পারি ফোর ইন্টু মাইনাস হাফ, ফোর ইন্টু মাইনাস হাফ এটা লিখতে পারি আমরা, ইন্টু ওয়াই মাইনাস টু। দেখো তো এখন এই যে যে ফরম্যাটটা পাইলাম, এটাকে যদি এটার সাথে কম্পেয়ার করি, এটার সাথে কম্পেয়ার করি, তবে শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক কি পাবো দেখো তো। শীর্ষ কি পাবো? শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক পাবো হচ্ছে আলফা কমা বিটা, আলফা কমা বিটা, আলফা কমা বিটা। তাহলে এখানে আলফার ভ্যালু কত? মাইনাস টু হবে, আলফার ভ্যালু মাইনাস টু। বিটা কত হবে? বিটা হবে টু, বিটা হবে টু। তাহলে আলফা কমা বিটা পাইলাম এটা, আলফা কমা বিটা পাইলাম এটা। তারপরে দেখো তারপর বলছে যে উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে দেখো তো। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? উপকেন্দ্রের স্থানাঙ্কের ক্ষেত্রে কি হবে? পরিবর্তনটা কার হবে, এটা মাস্ট, এটা আগে লক্ষ্য করো, পরিবর্তনটা কার হবে। দেখো তো এখানে বর্গ নাই কার উপরে, ওয়াই এর উপরে। তার মানে পরিবর্তন হবে কোটির, ভুজ সেম থাকবে। তার মানে এটা হবে যে আলফা কমা উপকেন্দ্রের ক্ষেত্রে যোগ হয়, তার মানে হবে যে বিটা প্লাস এ, বিটা প্লাস এ। দ্যাট মিনস এটা দাঁড়াবে হচ্ছে আলফার কত দেওয়া আছে মাইনাস টু, কমা বিটা, বিটার দেওয়া আছে হচ্ছে টু, টু প্লাস এ, টু প্লাস এ বলতে প্লাস মাইনাস হাফ, মাইনাস হাফ, মাইনাস হাফ, তার মানে আলটিমেটলি মাইনাস হয়ে যাবে, মাইনাস হাফ হয়ে যাবে। দেখো বুঝছো কিনা, খুবই কিন্তু সোজা। তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস টু কমা দুইয়ের থেকে আধা, মানে হাফ বাদ দিলে থাকবে হচ্ছে হাফ, দেড়, দেড়, দেড় থাকবে। দুইয়ের থেকে হাফ বাদ দেড়, না দেড়কে লিখতে পারি তিন বাই দুই। দেখো এটা কিন্তু একটু শর্টকাট হয়ে গেল, একটা লাইন স্কিপ হয়ে গেলো, এটা এটা খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাকে অ্যাডমিশনে অনেক হেল্প করবে এই বিষয়, ছোটখাটো বিষয়গুলো। তুমি লসাগু করতে হয় এটাই আসবে। তাহলে পাইলাম আমরা উপকেন্দ্র। এরপর কি বলছি? এরপর বলছে অক্ষরেখা ও নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো, অক্ষরেখা। আচ্ছা আমি একটু উপর থেকে লিখে আসি, হ্যাঁ, কারণ জায়গা নাও হতে পারে। অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ। তাহলে বলো যে অক্ষরেখার সমীকরণ কি হবে। পূর্বের লেকচারগুলো অবশ্যই অবশ্যই করে করে তারপরে এই লেকচারটা করার অনুরোধ রইল কিন্তু। যে অক্ষরেখার সমীকরণ তাহলে কি হবে? অক্ষরেখার সমীকরণের ক্ষেত্রে আমি কি বলছিলাম, যে যার উপর বর্গ থাকবে তার বর্গমূল সমান শূন্য। তাহলে বর্গ আছে কার উপরে? এক্স যুক্ত সামথিং এর উপর না, তার মানে লিখবো হচ্ছে এক্স মাইনাস আলফা ইকুয়াল টু জিরো। তাহলে এটা হবে অক্ষরেখার সমীকরণ। তাহলে এখান থেকে এক্স মাইনাস আলফা মানে কি, তার মানে এখান থেকে কি লিখবো, এখান থেকে কি লিখবো যে এক্স, এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, যার উপর বর্গ থাকবে তার বর্গমূল সমান শূন্য। তাহলে লিখতে পারবো আলটিমেটলি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, তার মানে এটা লিখতে পারবো যে এক্স সমান সমান মাইনাস টু। এটা হচ্ছে আমার অক্ষরেখার সমীকরণ, এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ, এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো অথবা এক্স সমান সমান মাইনাস টু। আশা করি বুঝতে পেরেছো। তারপরে নিয়ামক রেখার সমীকরণের কথা বলছি। নিয়ামক রেখার সমীকরণ, দেখো নিয়ামক রেখার সমীকরণের সূত্রটা কি। নিয়ামকের সমীকরণ সমান এমন ছিল যে যার উপর বর্গ থাকবে না সেই অংশটুকু সমান সমান মাইনাস এ, মাইনাস এ। কারণ কি নিয়ামক রেখার বিন্দুটা কোথায় থাকে? বাম দিকে অথবা নিচে থাকে। তাহলে লিখতে পারি নিয়ামক রেখার সমীকরণ হবে ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু মাইনাস এ, ইকুয়াল টু মাইনাস এ। দেখো সূত্রগুলা কিন্তু আহামরি যে মুখস্থ করতে হবে বিষয়টা এমন না, জাস্ট আমার ওই পূর্বের লেকচারগুলো অনুসরণ করো তাইলে দেখবা একদম পাক্কা। দেখো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে তাহলে যার উপর বর্গ থাকবে না সে অংশটুকু কোনটা আছে এখানে, ওয়াই মাইনাস টু, ওয়াই মাইনাস টু ইকুয়াল টু মাইনাস এ। এ বলতে আছে হচ্ছে মাইনাস, তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না, হাফ। তাহলে এখানে আমি যদি এইটুকু এই পাশে নিয়ে আসি তাহলে পাবো হচ্ছে হাফ প্লাস টু, কিছুক্ষণ আগেই বললাম দুইয়ের সাথে আধা মানে অর্ধেক যোগ করলে কত হবে? সাড়ে তিন। সাড়ে তিনকে কি লেখা যায়? ওয়াই সমান সমান লেখা যায় থ্রি বাই টু, এই সরি থ্রি বাই টু না, সাড়ে তিনকে লেখা যায় সেভেন বাই টু, সেভেন বাই টু। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি পাবো দেখো তো, লিখতে পারবো না যে টু ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো, টু ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো। এটা হবে নিয়ামক রেখার সমীকরণ, এটা হবে নিয়ামক রেখার সমীকরণ। টু ওয়াই, আচ্ছা সরি 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 সরি, দেখো এটা আসবে হচ্ছে দুই আর হাফ যোগ করলে আড়াই হবে না, আড়াই মানে কত? ফাইভ বাই টু হবে না, সরি। তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা টু ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো, টু ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো। এটা পাবো হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। এরপরে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা কে না পারবে, এটা কে না পারবে, যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য।
সমান সমান কি হবে, 4a, জাস্ট সূত্র অ্যাপ্লাই করে দিব। তাহলে 4 এর ভ্যালু কত, -হাফ। তাহলে মডুলাস আলটিমেটলি পজিটিভ আকারে প্রকাশ করবে, তার মানে কত হবে, 4 × ½ তাহলে পাবো হচ্ছে 2, 2 বর্গ একক। 2 বর্গ একক বলে, সরি, এত একক, 2 একক। এটা পাবো হচ্ছে আমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আশা করি বুঝতে পেরেছো। দেখো, একটু ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাস করলে কিন্তু একদম ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, তারপরে দেখো জি নাম্বার ম্যাথটা। জি, জি, জি নাম্বার দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, এই পরাবৃত্তের একটা সমীকরণ দিয়েছে, এই পরাবৃত্তির শীর্ষবিন্দু বের করতে বলছে, উপকেন্দ্র বের করতে বলছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং অক্ষরেখা ও দিকাকের সমীকরণ। দেখো তাহলে এই যে যে প্রত্যেকটা ম্যাথ গুলা করলাম, এই ম্যাথ গুলার মূল কনসেপ্ট কি আসলে? মূল কনসেপ্ট এটা না যে ওই যে যে স্ট্যান্ডার্ড ফরম্যাটে প্রকাশ করতে হবে, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে মূল কনসেপ্ট। তাহলে ওইটুকু করতে পারলে বাকিটুকু করতে পারবা। দেখো তাহলে এটা কি কিভাবে করবা, 3x² আছে, -4y আছে, +6x - 5 আছে, এটাকে তাহলে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যেতে হবে। দেখো এখানে চেঞ্জটা কার করতে হবে, দেখো তো এখানে এই যে যে x² আছে আবার এক্স যুক্ত আছে, তাহলে কি এটাকে আমি ওই বর্গের সূত্রটা আনার চেষ্টা করব। তাহলে চেষ্টা করলে আমি কি পাবো এখান থেকে, 3x² + 6x সমান সমান এইগুলাকে এই পাশে নিয়ে আসি, তাহলে পাবো হচ্ছে 4y + 5 + 5। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো যে, দেখো আমরা যে ফরম্যাটটা পড়ছি, যে x - α² সমান সমান 4a × y - β, এই ফরম্যাটটাতে এক্স এর সহগ কত, 1 না? তাহলে এক্স এর সহগ ফার্স্ট অফ অল আমি 1 বানাই দিই। 1 বানাই দেওয়ার জন্য এখান থেকে 3টা কমন নিয়ে নিতে হবে না? তাহলে 3 কে কমন নিয়ে নিলাম, পাবো হচ্ছে x² + 2x = 4y, যা আছে তাই থাকলো। ওকে, তাহলে এখান থেকে দেখো 3 থাকলো, এই ভিতরে কাজ করো, ভিতরে কাজ করো। তাহলে লিখতে পারি x² + 2, এ বি হিসেবে 1 নেবা না? অবশ্যই 1 নিতে হবে, কারণ কি এটা এটা এখান থেকে কি এটা আনতে হবে না? বি হিসেবে 3 তো আগে থাকলো, 3 তো কোনো কাহিনী নাই, 3 তো থাকলো। +b², হিসেবে 1² লিখলাম, তাহলে কি এই 1² কি বেশি লিখলাম না? তাহলে -1 করে দিলাম, -1 করে দিলাম, লিখতে পারি 4y + 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 3 সেকেন্ড প্যাকেট ইউজ করি, 3 × x + 1 হোল স্কোয়ার -1, সরি এটা সেকেন্ড প্যাকেট হবে, -1 সমান সমান 4y + 5 তাহলে এখন এই 3 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দাও, গুণ করে দিলে পাবো হচ্ছে 3 × x + 1 হোল স্কোয়ার -3 = 4y + 5। তোমরা যখন আরো এক্সপার্ট হবা তখন এই লাইনগুলা, এই যে যে মাঝখানে এই লাইনটা লিখলাম, এটা লেখার প্রয়োজন বোধ করবে না, একবারই গুণ করে দিবা, একবারে গুণ করে বিয়োগ করে দিবা। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 3 × x + 1 হোল স্কোয়ার সমান সমান এই 3 কে ওই পাশে নিয়ে যাও, তবে কি পাবা, পাবো হচ্ছে 4y, তাহলে এই পাশে নিয়ে আসলে +8 পাবো, +8। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 3 × x + 1 হোল স্কোয়ার সমান সমান, এখান থেকে তাহলে কি 4 কে কমন নাও, 4 কে কমন নিলে পাবো হচ্ছে y + 2, কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া, কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া। দেখো এই 3 কে আমি যদি এই 3টাকে ভাগ করে দিই, গুণাকার আছে ভাগ করে দিই, তাহলে পাবো হচ্ছে 4/3, এটা পাবো। তাহলে আলটিমেটলি দেখো আমি পাইলাম হচ্ছে x + 1 হোল স্কোয়ার সমান সমান লিখতে পারি 4 × 1/3, 1/3 y + 2, y + 2। এটা হচ্ছে সে আমার স্ট্যান্ডার্ড ফরম্যাটটাতে আমি কনভার্ট করলাম, এটা হচ্ছে আমার সেই স্ট্যান্ডার্ড ফরম্যাটটা, এটা হচ্ছে সেই আমার স্ট্যান্ডার্ড ফরম্যাটটা। এখন দেখো স্ট্যান্ডার্ড ফরম্যাটে কনভার্ট করার পরে আমার বাকি কাজটুকু কি করা কোনো ব্যাপার হলো? বলো তো, কোনো ব্যাপার হলো বাকি কাজটুকু করা? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। দেখো তাহলে বাকি কাজটুকু এখন, তাহলে এখন কি করব, শীর্ষবিন্দু, প্রশ্ন বলছে শীর্ষবিন্দু, যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে দেখো তো। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে, α, β, আলফার ভ্যালু কি হবে, -1, -1, বিটার ভ্যালু কি হবে, -2। এটা হবে হচ্ছে শীর্ষবিন্দু। আশা করি বুঝতে পারছো, কারণ কি এখানে লিখতে হবে, সূত্রের মাইনাসটা আনতে হবে, মাইনাস আনলে কি এখানে একটা মাইনাস দিতে হবে, দেওয়ার জন্য এখানে -1 -2 হলো। আই হোপ বুঝতে পেরেছো এই বিষয়টা। তাহলে -1 -2 এটা পাইলাম হচ্ছে আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তারপরে বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। দেখো উপকেন্দ্রের ক্ষেত্রে কি হবে, কার চেঞ্জ হবে এটা বলো, একটু স্কিপ মানে পজ করে এটা বলো, যে চিন্তা করো উপকেন্দ্রের ক্ষেত্রে কার চেঞ্জ হবে। চেঞ্জ অবশ্যই কুটির হবে, আমি বলেছি বারবার করে বলতেছি যে যার উপর বর্গ থাকবে না তার চেঞ্জ হবে। তাহলে আলফা কি,
সেম থাকবে না আলফা কমা, তাহলে চেঞ্জ হবে বিটা প্লাস এ হবে। বিটা প্লাস এ হবে, তার মানে হবে হচ্ছে আলফার ভ্যালু কত হবে, -1 কমা বিটার ভ্যালু হচ্ছে -2 প্লাস এ, এ কত দেওয়া আছে 1/3, 1/3, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবো, -1 কমা 3 দুগুণে 6, 6 থেকে এক বাদ দাও, -5/3, -5/3 পাবো। এটা পাবো হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, -1 কমা -5/3। ওকে, তারপরে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান 4a 1/3, তার মানে হবে হচ্ছে 4/3 একক, 4/3 একক। এটা হবে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আই হোপ বুঝতে পেরেছো। তারপরে বলছে অক্ষরেখা ও নিয়ামক রেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ কি হবে, অক্ষরেখার সমীকরণ। তাহলে অক্ষরেখার সমীকরণের ক্ষেত্রে আমরা কি লিখবো, যেই অংশটুকুর উপর বর্গ থাকবে সেই অংশটুকুর বর্গমূল সমান শূন্য, দ্যাট মিনস x+1 = 0, x+1 = 0। এগুলা কি এখন কি আরো কঠিন মনে হবে, একদম পানির মতো সোজা না এগুলা, একদম পানির মতো সোজা কিন্তু। তারপর নিয়ামক রেখার সমীকরণ কি হবে, নিয়ামক রেখার সমীকরণ, আমার লেখাগুলো একটু বাজে, এটা নতুন কিছু না, একটু মেনে নাও। তাহলে নিয়ামক রেখার সমীকরণের ক্ষেত্রে কি লিখবো, যেই অংশটুকুর উপর বর্গ থাকবে না, না কোন অংশ, বর্গ নাই কোন অংশটুকুর উপরে, y+2 = -a, কারণ কি এটা বামে থাকে অথবা নিচে থাকে। তাহলে -a বলতে এখানে কি 1/3 হবে না, সরি সরি সরি, -1/3 হবে না, -1/3। তাহলে ক্যালকুলেশন করো, y+2, এটাকে এই পাশে আনো, তাহলে পাবো হচ্ছে +1/3 = 0। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে y, সরি, তাহলে যদি লসাগু করো পাবো হচ্ছে 3y+6+1 /3 = 0। তার মানে কি এই 3 আর গুণ করে দিলে আলটিমেটলি 0 হয়ে যাবে। তাহলে লিখতে পারি, একবার লিখলাম সমান সমান 0। তাহলে এখান থেকে লিখতে পারি এটা হবে হচ্ছে 3y+7 = 0, 3y+7 = 0। তাহলে এটা হচ্ছে আমার সেই নিয়ামক রেখার সমীকরণ, এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। দেখো বুঝছো কিনা, একদমই কিন্তু সোজা। ওকে, আই হোপ বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো। দেন দেখো, দেন কি আছে, GHI। ওকে, প্রত্যেকটা ম্যাথ করিয়ে দিচ্ছি, একটু যদি খুশি মনে একটু ধন্যবাদ দিতে আশা করি ভালো হয়ে লাগতো। দেখো 8 নাম্বার ম্যাথটা দেখো, বলছে y² সমান সমান দেওয়া আছে হচ্ছে 12x, পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকের প্রান্ত বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকের প্রান্ত বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। ওকে, এটা একটু ভিন্ন কেস মনে হচ্ছে, জি না, এটাই অনেক সহজ কেস। দেখো জাস্ট ফলো। 8 নাম্বার, 8 নাম্বার দেওয়া আছে হচ্ছে y² সমান সমান 12x, তাহলে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত হবে, এটা কি আরো কি নতুন কিছু আমাদের কাছে, শীর্ষবিন্দু কত হবে 0,0, এটা পাইলাম হচ্ছে শীর্ষবিন্দু। এখন দেখো এই পরাবৃত্তটাকে আমি যদি y² সমান সমান 4 × 3 × x লিখলাম, কোনো তো সমস্যা নাই, একই কথা। তাহলে এটা হবে হচ্ছে a এর ভ্যালুটা, এটা হবে হচ্ছে a এর ভ্যালুটা, এটা হচ্ছে a। তাহলে এটা যদি a হয়, এটা যদি a হয়, এখন প্রশ্নটা কি বলছে যে উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকের, তাহলে বলো তো এই পরাবৃত্তটা কেমন হবে, এই পরাবৃত্তটা এমন হবে না, এটা যদি হয় অক্ষরেখা, তাহলে এমন হবে, এমন হবে না। কারণ কি আমি বলছিলাম যে যার উপর বর্গ থাকবে, এক্স এর উপর বর্গ থাকলে ওয়াই এর দিকে, ওয়াই এর উপর বর্গ থাকলে এক্স এর দিকে। তাহলে এটা আছে শীর্ষবিন্দু 0, 0 এবং ওয়াই এর উপর বর্গ আছে মানে কি এক্স এর দিকে। যে উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিক কোনটা, দেখো তো এটা কি ঋণাত্মক দিক না, ঋণাত্মক সাইড, এটা হচ্ছে ধনাত্মক দিক। তাহলে এই ধনাত্মক দিকে প্রান্তবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে বলছি, ধনাত্মক দিকে প্রান্তবিন্দুর সংযোগ রেখার সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি দেখো তো, এই যে যে ধনাত্মক দিকে প্রান্তবিন্দুর এর স্থানাঙ্কটা কি হবে দেখো তো, এটা মনে করলাম সেই উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, a,0 হবে না এটা, এটা যদি হয় a, আচ্ছা এটা যদি আরো একটু ইয়ে করে লিখি তাহলে হবে হচ্ছে α+a,0, আলফার ভ্যালু কত 0। তাহলে কি উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে আলটিমেটলি, যে উপকেন্দ্রের স্থানাঙ্ক এটা হবে না যে a,0, এটা হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক। দেখো তো এর যে ধনাত্মক প্রান্তবিন্দু আছে, এখানে যে একটা লম্ব টানি,
তাহলে এই যে যে ধনাত্মক প্রান্ত বিন্দুটা, এই প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক কত হবে দেখো তো। এই স্থানাঙ্কটা এমন হবে না এইটুকু হচ্ছে 2a, এইটুকু তো 2a, তাহলে আলটিমেটলি এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে, দেখো তো প্রত্যেক ক্ষেত্রে তো বুঝ সেম, তার মানে হবে হচ্ছে a, 2a। এটা হবে তার ধনাত্মক প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক, a, 2a। এখন বলছে ধনাত্মক প্রান্ত বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক প্রান্ত বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে ধনাত্মক প্রান্ত বিন্দুর সংযোগ রেখার সমীকরণ এটা কি হবে দেখো তো। মনে করো এখানে একটা রেখা টানলাম, এই যে যে রেখাটা, এই রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, এই রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, তাহলে এই রেখাটা কি দেখো তো। এক্স অক্ষের সমান্তরাল না? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয়? ওয়াই সমান সামথিং না? দেখো তাহলে আমি আলটিমেটলি যে, সুতরাং যে উপকেন্দ্রিক লম্বের, উপকেন্দ্রিক লম্বের লম্বের ধনাত্মক প্রান্ত বিন্দুর, ধনাত্মক প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক ক্ষেত্রে কি লিখবো? a, 2a। দেখো এটা বুঝতে পারছো কিনা, a, 2a যে হবে 2a, অর্থাৎ অর্থাৎ আমি লিখতে পারবো যে এর ভ্যালু কত দেখো তো, এর ভ্যালু হচ্ছে 3.6, অর্থাৎ ধনাত্মক প্রান্তবিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে 3.6। আলটিমেটলি এই যে যে বিন্দুটা দেখো তো, এই বিন্দুর ক্ষেত্রে থ্রি কোনটা? থ্রি হচ্ছে এইটুকুর ভ্যালু না? দেখো তো থ্রি কোনটা? থ্রি হচ্ছে এইটুকুর ভ্যালু, এইটুকুর ভ্যালু হচ্ছে থ্রি, এইটুকু হচ্ছে থ্রি, এইটুকু হচ্ছে থ্রি, এবং এই সিক্স কোনটা? এইটুকু হচ্ছে সিক্স, এইটুকু হচ্ছে সিক্স, এইটুকু হচ্ছে সিক্স। দেখো এইটুকু যদি সিক্স হয় তাহলে আমরা লিখতে পারি কিনা যে, সুতরাং লিখতে পারি কিনা যে, সুতরাং যে সংযোগ বিন্দুর বা সংযোগ রেখার সমীকরণ, সংযোগ রেখার সমীকরণ হবে ওয়াই সমান সমান সিক্স, ওয়াই সমান সমান সিক্স। এটা হবে কিনা দেখো তো, ওয়াই সমান সমান সিক্স এটা হবে কিনা? ওয়াই সমান সমান সিক্স, আচ্ছা সরি, এটা প্রশ্ন বলছে উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক প্রান্তবিন্দুর সংযোগ রেখার সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক প্রান্তবিন্দুর শীর্ষবিন্দু, ও আচ্ছা, এই সরি, আমি প্রশ্নটাই তো বুঝতে পারিনি ঠিক মতো। দেখো প্রশ্নটাই মিস্টেক হয়েছে। দেখো এখানে প্রশ্নটা কি বলছে, দাঁড়াও আমি একটু ইয়ে করি, এগুলা এইটা রেখার সমীকরণ হবে না, এটা একটু মুছে দেই। দেখো আলটিমেটলি একটা বিষয় চিন্তা করো, দেখো এখান থেকে তাহলে প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে, প্রশ্নটা বোঝা মিস্টেক হয়েছে। দেখো প্রশ্নটা কি বলছে, প্রশ্নে বলছে যে শীর্ষবিন্দু ও উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক প্রান্তবিন্দুর সংযোগ রেখার সমীকরণ বলছে। তার মানে কি শীর্ষবিন্দু এবং ধনাত্মক প্রান্তবিন্দুর সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এটা হবে যে সমীকরণটা হবে এটা, শীর্ষবিন্দু কোনটা এটা না? শীর্ষবিন্দু কোনটা এটা না? তাহলে এটা হবে এই রেখার সমীকরণ, এই যে এই রেখার সমীকরণটা, এই রেখার সমীকরণটা, তাহলে এই রেখার সমীকরণ কি হবে? এটা কি মূল বিন্দুগামী একটা সরলরেখা না? তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হয়? ওয়াই সমান সমান এম এক্স, ওয়াই সমান সমান এম এক্স, ওয়াই সমান সমান এম এক্স, ওয়াই সমান সমান এম এক্স। এখন এই এম এর ভ্যালু কত হবে এটা আমরা জানি না, এম এর ভ্যালুটা কত হবে এটা আমরা জানি না। একটু ভালো করে চিন্তা করো, দেখো তাহলে এখানে যদি একটা লম্ব আঁকি, তাহলে এই ভ্যালুটা হলো থ্রি, এই ভ্যালুটা হলো, এই ভ্যালুটা হলো সিক্স। তাহলে আমরা এম সমান সমান কি জানি দেখো তো, এম সমান সমান কি জানি? টেন থিটা, টেন থিটা। তাহলে এম সমান সমান আমরা কি লিখতে পারি? টেন থিটা মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এটা লিখতে পারি না? তার মানে আমি লিখতে পারি কিনা যে ওয়াই সমান সমান হবে হচ্ছে 6/3 × x, তার মানে হবে হচ্ছে ওয়াই সমান সমান 2x, ওয়াই সমান সমান 2x। দেখো কত সোজা একটা কনসেপ্টকে আমি কোথায় নিয়ে গেছিলাম। দেখো বুঝছো কিনা, এটা বুঝতে পারছো কিনা? একদম সোজা, কিন্তু জাস্ট এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারলে বাকিটা একদম খতম। ওকে, দেখো এরপরে এরপরে আই নাম্বার মেথডটা দেখো দেওয়া আছে। ওয়াই স্কোয়ার সমান সমান 4px, পরাবৃত্তটি এত বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে অতিক্রম করলে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা দেখো একটু লক্ষ্য করো, দেওয়া আছে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান 4px। এখানে এই সমীকরণটা তাকাইলে কি বোঝা যাচ্ছে দেখো তো, এই সমীকরণটা হচ্ছে, এই পি এর ভ্যালুটা আমি জানি, পি এর ভ্যালুটা দরকার না, কারণ পি যুক্ত থাকলে
বিষয়টা কেমন অকওয়ার্ড অকওয়ার্ড লাগতেছে না? তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক মানে কি, পি বিন্দুটা বের করতে হবে বা পি এর মান বের করতে হবে। দেখো তাহলে পি এর মান আমি কিভাবে বের করব? এই সমীকরণটা, এই পরাবৃত্তটা এই বিন্দু দিয়ে যায়, 3,2 বিন্দু দিয়ে যায়, 3,-2 বিন্দু দিয়ে যায়। তাহলে এই বিন্দুকে কি এই পরাবৃত্তের সমীকরণটা সিদ্ধ করব। তাহলে সিদ্ধ করাই দিই, সুতরাং লিখতে পারি 3 × 9 সমান সমান 4p। এক্স এর ভ্যালু দেওয়া আছে -2, তাহলে এখান থেকে আমি আলটিমেটলি পি এর ভ্যালু কত পাবো? 9 / -4 × 8, তার মানে পাবো হচ্ছে -9/8, -9/8 এটা পাবো হচ্ছে পি, পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আলটিমেটলি সুতরাং আমরা লিখতে পারি কিনা যে ওই পরাবৃত্তটার সমীকরণ হবে এমন যে y² সমান সমান 4 -9/8, তার মানে এটা পাবো হচ্ছে এমন যে y² সমান সমান কাটলে পাবো হচ্ছে 2 মাইনাস, আচ্ছা ঠিক আছে, না কাটি, হ্যাঁ না কাটি, এটা না কাটলেই ভালো হবে, না কাটলেই ভালো হবে, কারণ কি এটা তো স্ট্যান্ডার্ড ফর্মেটে আমার ওই ফোরটা দরকারি। এটা পাবো হচ্ছে 8, তার মানে পাবো হচ্ছে আলটিমেটলি 4 × -9,8 × x। হ্যাঁ এটাই পাইলাম, এটাই লিখলাম আবার, এই লাইনটি আবার লিখলাম। তাহলে এটা দেখো তো স্ট্যান্ডার্ড ফর্মেটে আছে না, যেখানে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? দেখো তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা সমান সমান কি হবে দেখো তো? এটা সমান সমান এটা হবে না যে 4 × a? তাহলে এখান থেকে লিখতে পারি 4 × এর ভ্যালু কত? -9/8। তার মানে এখান থেকে পাবো হচ্ছে মডুলাস যেহেতু দেওয়া আছে, মড দেওয়া আছে, তার মানে কি মাইনাসকে ভ্যানিশ করে দিব, তার মানে হবে হচ্ছে 4 × 9/8, 9/8, সেখানে হবে হচ্ছে 2 দ্বারা কাটাও, তাহলে এটা পাবো হচ্ছে 9/2 একক, 9/2 একক। তারপরে বলছে এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করো। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? সুতরাং উপকেন্দ্রের স্থানাঙ্ক, দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে তাহলে? তাহলে বলো এখানে চেঞ্জ কার হবে? বর্গ নাই কার উপরে? বর্গ নাই হচ্ছে এক্স এর উপরে, তার মানে চেঞ্জ হবে আহ এক্স এর মানে বুঝ চেঞ্জ হবে, তার মানে হবে হচ্ছে আলফা, আলফার ভ্যালু কত? 0, 0 প্লাস এ, প্লাস বলতে এ কত? এর ভ্যালু দেওয়া আছে মাইনাস, তার মানে -9/8, বিটা কত দেওয়া আছে? 0, তার মানে এটা হবে হচ্ছে -9/8, 0, এটা হবে হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। এটা হবে হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটা হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা এখানে কি বের করছে? উম আই না, আই এটা উত্তরে ভুল করছে না কি করছে আমি বুঝলাম না তো। 9/8, পি বিন্দুর স্থানাঙ্ক এটা 4 × 8। ঠিকই তো আছে গো। ও, ওরে, সরি সরি, যা করলাম সব বললো। দেখো এতক্ষণ যা করলাম সবই ভুল করলাম। এটা দেখো এখানে দেওয়া আছে হচ্ছে 3, -2, আমি এই 3 কে এটা ভুজ হিসেবে নিচ্ছি, ছি এটা মানা যায়? দেখো এখানে দেওয়া আছে হচ্ছে y² সমান সমান 4px, বিন্দুটা দেওয়া আছে 3, -2, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কি হবে? এটা হবে না যে এই বিন্দু দ্বারা যদি সিদ্ধ করাই দেয় তাহলে এটা পাবো না, আচ্ছা যে -2² সমান সমান 4p × x, এক্স এর ভ্যালু কত দেওয়া আছে? 3, তাহলে এক্ষেত্রে কত পাবো? এটা পাবো হচ্ছে এমন যে -2, তাহলে এটা এটা হচ্ছে এখানে হচ্ছে 4 = 3 × 4 = 12p, 12p, তাহলে এখান থেকে পাবো হচ্ছে পি সমান সমান কত পাবো? 1/3, পি সমান সমান 1/3 পাবো। 1/3 পাইলে আলটিমেটলি দেখো, আলটিমেটলি আমার তাহলে সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে? পরাবৃত্তের সমীকরণটা y² সমান সমান 4 × 1/3 × x তাহলে দেখো এখান থেকে আমরা আলটিমেটলি কি পাই? সুতরাং এখান থেকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য
এটা সমান সমান কি হবে? এটা সমান সমান কি হবে? 4 × a। তাহলে 4 × a মানে কত? 4 × 1/3। তাহলে এটা পাবো হচ্ছে 4/3। 4/3। তারপরে পরের পার্টটুকু কি বলছে যে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক। দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে তাহলে কি হবে? এক্ষেত্রে কি হবে তাহলে যে বর্গ নাই কার উপরে, এক্স এর উপর বর্গ নাই, তার মানে চেঞ্জ হবে ভুজের। তার মানে হবে হচ্ছে 0 প্লাস আলফা। আলফা বলতে কত এখানে? 1/3। তাহলে এটা হবে হচ্ছে +1/3 কমা বিটা কত দেওয়া আছে? বিটা দেওয়া আছে হচ্ছে 0। তার মানে এটা হবে হচ্ছে 1/3। 1/3, 0, 1/3, 0। এটা হচ্ছে অ্যান্সার, 1/3, 0। আশা করি বুঝতে পেরেছো। এর আগে যে এটা করলাম জাস্ট এখানে উল্টাপাল্টা করছিলাম, যার জন্য মিলে নাই। যাই হোক, দেখো এরপরে, এরপরে কি আছে? যে নাম্বার ম্যাথটার দিকে লক্ষ্য করো। যে নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে? যে দেওয়া আছে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমার এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। দেখো তো এই সমীকরণটা কি, আমার আসল কেসটা কোন জায়গায়? আসল কেসটা কোন জায়গায়? আসল কেসটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যেতে হবে, এটাই তো আসল কেস। তাহলে এখানে লিখতে পারি y² + 6y - 4x = 0। যারা পারবা তারা একটু স্কিপ করে মানে নিজেরা করে ফেলবা। নিজেরা করে ফেলবা। কারণ কি, অপরের উপর নির্ভরশীল হওয়া কমায়ও। এটা লাইফে অনেক 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 ক্ষতি করে, যে অন্যের উপর নির্ভরশীল হওয়া। নিজে যেটা পারবা সেটা নিজে করবা। দেখো তাহলে এখান থেকে আমরা কি করতে পারি যে y² + 2। তাহলে আমার কি এইটুকু মিলিয়ে যে y+β, y+β² এইরূপে একটা টার্ম আনার চেষ্টা করতে হবে। তাহলে লিখতে পারি y² + 2y। দেখো তো এটা এখান থেকে এটা আনতে হবে, তাহলে এটা আনার জন্য কি দিতে হবে? এখানে 3 দিতে হবে। তাহলে a² + 2ab + b² দিতে হবে। তাহলে এখানে এটা বেশি লিখলাম, তাহলে -9 করে দিলাম। -4x = 0। তাহলে এখানে লিখতে পারি যে y+3 হোল স্কোয়ার সমান সমান সবগুলাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে পাবো হচ্ছে 9 + 4x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে y+3 হোল স্কোয়ার সমান সমান, এখান থেকে তাহলে কি 4 কে কমন নেই? 4 কে কমন নিলে পাবো হচ্ছে x প্লাস কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে বলো যে এখান থেকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে এখানে এর ভ্যালু কত? 1 না? এর ভ্যালু 1। তাহলে সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা সমান সমান কত হবে দেখো তো? এটা সমান সমান কত হবে? 4 × a। তাহলে এর ভ্যালু কত? এখানে এর ভ্যালু হচ্ছে 1। তার মানে এটা পাবো হচ্ছে 4 একক। 4 একক, এটাই অ্যান্সার। 4 একক, এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা? ওকে, দেখো তারপরে কে নাম্বার ম্যাথটা কি বলছে যে আহ, একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই পরাবৃত্তের এখান থেকে আহ, নিয়ামকের সমীকরণ বের করতে বলছে। নিয়ামকের সমীকরণ বের করতে বলছে, তাহলে এখান থেকে x² সমান সমান মাইনাস। দেখো তো এই সমীকরণটাকে যদি আমি একবার লিখতাম, এটা লিখতে পারতাম কিনা যে লিখি 4 × - 3y, এটা লিখতে পারি কিনা? অবশ্যই পারি, এটাতে ক্যালকুলেশন করলে এটাই পাবো। তাহলে এই পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ কি হবে দেখো তো? নিয়ামকের সমীকরণ এখান থেকে কি লিখতে পারি? সুতরাং নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামকের সমীকরণ। তাহলে নিয়ামকের সমীকরণ ক্ষেত্রে আমি কি বলছিলাম যে যার উপর বর্গ থাকবে না সেই অংশটুকু, সেই অংশটুকু হিসেবে কি আছে? y - 0 আছে না? যার উপর বর্গ থাকবে না সেই অংশটুকু, তাহলে সেই অংশটুকু সমান, তাহলে লিখতে পারি y - 0 লেখা যে কথা, না না লেখা একই কথা। তাহলে সমান সমান লিখতে পারি যে -α, -a, তাহলে -a। তাহলে এখান থেকে -a এর ভ্যালু কত? এখান থেকে এর ভ্যালু কত? -3। তার মানে কত হবে? আলটিমেটলি +3। তার মানে নিয়ামকের সমীকরণ হবে y = 3। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, ঝটপট দেখেই বলে দিতে হবে যে এটার অ্যান্সার কত হবে। এগুলো আমি শিখিয়েছি, খুব ভালোভাবে শিখিয়েছি। তারপরে দেখো এল নাম্বার ম্যাথটা কি বলছে? একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের শীর্ষবিন্দু, উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। দেখো তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি পাবো আমরা? x² + 6x + 3y = 0 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি দেখো তো? x², এটাকে লিখতে পারি কিনা? x² + 2x + 3 লিখতে পারি, +3² -3 করে দেবো, -3² করে দেবো, তার মানে -9। -9 +3y = 0 এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে x+3 হোল স্কোয়ার সমান সমান সবগুলোকে ওই পাশে নেও, লিখতে পারবো 9 - 3y।
-3y। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে x+3 হোল স্কোয়ার সমান সমান, এইখান থেকে দেখো ওয়াই কে আগে নিয়ে আসতে হবে, তাহলে লিখলাম -3 কে কমন নিলাম, তাহলে পাবো হচ্ছে ওয়াই, কমন না মানে ভাগ করা, তাহলে পাবো হচ্ছে -3, এটা পাবো। তাহলে আরো একটু মডিফাই করলে আমরা কি পাবো দেখো তো, যে 4 ইন্টু, ফোরটা বেশি লিখলাম, লিখতে পারবো -3/4, -3/4, কারণ কি এই 4 কাটা গেলে আলটিমেটলি -3টাই থাকবে, y-3। এখন দেখো এইটার সাথে এইটুকুর সাথে কম্পেয়ার করো ওই স্ট্যান্ডার্ড ফরম্যাটটার, এটার সাথে তাহলে কি কম্পেয়ার করলে আমরা কি পাবো, শীর্ষবিন্দু কত পাবো দেখো তো, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত পাবো, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত পাবো, আলফা কমা বিটা, -3,3 হবে না, -3,3, এটা হবে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তারপরে দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে দেখো তো, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলে -3,3, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের ফর্মুলাটা কি, যে যার উপর বর্গ থাকবে না তার সাথে যোগ বিয়োগ, তার মানে হবে হচ্ছে বর্গ থাক নাই কার উপরে, ওয়াই এর উপরে, তার মানে হবে হচ্ছে বুঝ সেম থাকবে, -3,3 প্লাস আলফা, আলফার ভ্যালু কত, -3/4 হবে, প্লাস আলটিমেটলি মাইনাসই হয়ে যাবে, তার মানে এটা থাকবে হচ্ছে -3, তাহলে এটা ইয়ে করলে কত হবে, 3 4 12 থেকে 3 গেলে 9, 9/4, 9/4, 9/4, এটা পাইলাম হচ্ছে আমি উপকেন্দ্রের স্থানাঙ্ক, তারপর বলছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান কি হবে, 4 × a, 4 × a এর বেলা কত দেওয়া আছে, -3/4, তাহলে আলটিমেটলি এই 4 কাটা যাবে, থাকবে হচ্ছে 3 একক, 3 একক। দেখো বুঝতে পারতেছো কিনা, জানি না কতদূর বুঝতে পারতেছো, তবে সর্বোচ্চ চেষ্টা করতেছি বুঝিয়ে দেওয়ার জন্য। একদম এত ল্যাংদি, মানে এত ল্যাংদি প্রসেসে যে ক্যালকুলেশন গুলো, এগুলো আমি অফলাইন বেসও কখনো করাই না, বুঝতে পারছো, যে এত এখান থেকে একটা লাইনও স্কিপ করিনি, একটা লাইনও স্কিপ করিনি, একদম প্রত্যেকটা ইয়েতে লিখে দিচ্ছি। আর একটা ব্যাপার তোমরা হয়তো লক্ষ্য মনে করবা যে মানে সাজাই গুছাইয়ে করাই না, দেখো এমনিতে কিন্তু কয়টা ম্যাথ করাইছি, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। তাহলে যদি সাজাই গুছাইয়ে দেওয়া আছে বা এরকম কিছু সবকিছু দিয়ে লিখতে চাই, তাহলে দেখবা কয়েকটা ম্যাথে টাইম শেষ। সো একটু মানে কেয়ারফুল তোমরা পরীক্ষার হলে, যাতে সাজাই গুছাই লেখো, এটা আমার কাছ থেকে মানে তোমাদের কাছে ইয়ে থাকবে, কি বলে একটা রিকোয়ারমেন্ট থাকবে, যে এটা করতে হবে, সাজাই গোছাই লিখবা, কারণ কি স্যারের মন আকৃষ্ট করতে হবে বা টিচারের মন আকৃষ্ট করতে হবে। ওকে, তাহলে এটা হইলো। এরপরে দেখো কি আছে, এল, এল, তারপর দেখো এম নাম্বার ম্যাথটা কি বলছে, এম নাম্বার ম্যাথ, একটা পরাবৃত্ত দেওয়া আছে, এই পরাবৃত্তের টি এত বিন্দু দিয়ে যায়, বিন্দুগামী হলে এর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই রিলেটেড ম্যাথগুলো আজকে আমরা হয়তো কমই করছি, তাহলে একটু দেখি, হ্যাঁ এই ম্যাথটা করি। দেখো সমীকরণটা দেওয়া আছে হচ্ছে y² সমান সমান 4px, 4px, এবং এই পরাবৃত্তটা 3, -2 বিন্দু দিয়ে যায়, তার মানে এই পরাবৃত্তের ইকুয়েশনটা এই বিন্দুকে সিদ্ধ করতে হবে বা স্যাটিসফাই করতে হবে, তা না হলে তো এই বিন্দুটা ওই পরাবৃত্তের উপস্থ হবে না। আচ্ছা, যদি সিদ্ধ করাই দিই, তার মানে কি বিষয়টা এমন না, এটা হচ্ছে 3, -2, তার মানে কি এটা সিদ্ধ করতে হবে। তাহলে দেখো যদি সিদ্ধ করাই দিই, তাহলে পাবো হচ্ছে 4 = 3 4 12 পি। তাহলে এখান থেকে আমরা পি এর ভ্যালু পাবো হচ্ছে 1/3, পি এর ভ্যালু পাইলাম হচ্ছে 1/3, পি এর ভ্যালু পাইলাম হচ্ছে 1/3। এখন এই পি এর ভ্যালু যদি 1/3 বসাই দিই, তার মানে কি আলটিমেটলি আমি এই ইকুয়েশনটা কি পাবো, এই পি এর ভ্যালু, এটাকে একটা ইকুয়েশন ধরবো, 1 নং ইকুয়েশন, যে 1 নং ইকুয়েশন যদি বসাই দিই, তবে আলটিমেটলি পরাবৃত্তের সমীকরণটা পাবো হচ্ছে y² সমান সমান 4 × 1/3x। এখন এটা হলে এই উপকেন্দ্র কি বলছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে বলছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। সুতরাং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, বলতো উপকেন্দ্রিক লম্বের সমীকরণের ক্ষেত্রে আমি কি বলছিলাম, উপকেন্দ্রিক লম্বের সমীকরণের ক্ষেত্রে আমি কি বলছিলাম, উপকেন্দ্রিক লম্বের সমীকরণের ক্ষেত্রে আমি বলছিলাম এইভাবে যে বর্গহীন অংশ সমান শূন্য হবে, সরি সরি, বর্গহীন অংশ সমান সমান এ হবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ সমান হবে যে বর্গহীন অংশ, বর্গহীন অংশ এখানে কি আছে, এই x-0 এটা আছে, তাহলে হবে হচ্ছে এক্স সমান সমান এ, এর ভ্যালু কত দেওয়া আছে এখানে,
এ এর ভ্যালু কত, 1/3, তাহলে এটা হবে হচ্ছে এক্স সমান সমান 1/3। এটা হবে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সমীকরণ, সরি সমীকরণ। তারপর নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ কি হবে দেখো তো, তাহলে এক্ষেত্রে কি হবে, বর্গহীন অংশ সমান সমান মাইনাস এ, তাহলে এটা হবে হচ্ছে এক্স +1/3 = 0, এটা হবে হচ্ছে সেই সমীকরণটা। তারপরে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান সমান কি হবে 4 × a, তার মানে হচ্ছে 4a ভ্যালু কত, 1/3, তার মানে এটা হচ্ছে 4/3 একক, 4/3 একক। এগুলো ভেরি 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 ইজি। হুম, খুবই সোজা না, খুবই সোজা। তারপরে দেখো, দেখো এরপরে আছে 5 নম্বরের ম্যাথ গুলা দেখো কি দেওয়া আছে। আমরা দেখি, ট্রাই করি কতগুলো ম্যাথ করতে পারি। 5-এর A নাম্বার ম্যাথটা দেখো, 5-এর A নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে। 5-এর A নাম্বার ম্যাথটাতে বলা আছে যে ওয়াই স্কোয়ার সমান সমান 16x, একটা পরাবৃত্ত দেওয়া আছে। এই পরাবৃত্তের উপর স্থিত কোনো একটা বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে 6। সরি দাঁড়াও একটু, 1 মিনিট, এটা কি হলো। দেখো, দেওয়া আছে হচ্ছে এই পরাবৃত্তির উপস্থিত, মানে এই পরাবৃত্তির উপস্থিত একটা বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে 6। ওই বিন্দুর স্থানাঙ্ক বের করো, ওই বিন্দুর স্থানাঙ্ক বের করো। বিষয়টা যদি একটু লক্ষ্য করো, যদি আমি এই পরাবৃত্তটা আঁকার চেষ্টা করি, তাহলে কেমন হবে। এমন হবে না যে যার কেন্দ্র শীর্ষ কত 0 0 বর্গ আছে এর উপরে, তার মানে যাবে হচ্ছে এক চক্রের দিকে, তার মানে এমন হবে, এমন হবে, এমন হবে সেই পরাবৃত্তটা। এখন প্রশ্নে বলছে যে এই পরাবৃত্তের উপস্থিত যে কোনো একটা বিন্দুর, মনে করলাম এখানে একটা বিন্দু দেওয়া আছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে, যেই বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম আমি XY, এই বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম X, Y, XY। এখন মনে করলাম এর উপকেন্দ্র হচ্ছে এটা, এটা হচ্ছে সেই উপকেন্দ্র, এটা হচ্ছে সেই উপকেন্দ্র, এটা হচ্ছে সেই উপকেন্দ্র, এটা ধরলাম হচ্ছে এস বিন্দু। এখন আমাকে বলছে যে এই যে এস থেকে এই বিন্দুটা দেওয়া আছে, এই বিন্দুর দৈর্ঘ্যটা দেওয়া আছে হচ্ছে তোমার 6, এটা দেওয়া আছে 6, দৈর্ঘ্য দেওয়া আছে 6, ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এটা, যে এই যে বিন্দুর স্থানাঙ্ক বের করা বা এই স্থানাঙ্ক দেওয়া আছে, এখান থেকে এই যে উপকেন্দ্রিক দূরত্ব, এই দূরত্ব নির্ণয়ের সমীকরণটা কি বা দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা কি, এটা হচ্ছে ফার্স্ট কথা। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে উপকেন্দ্রিক দূরত্ব, তাহলে এই সমীকরণটাকে আমি যদি এভাবে লিখি যে y - β² সমান সমান 4a × x - α, তাহলে এই আকারে প্রকাশ করলে তাহলে এই সমীকরণটাকে আমরা কি পাই দেখো তো। এমন পাই না যে y - 0² সমান সমান 4 × 4 x - 0, এটা পাই। তাহলে আমি বলে দিছিলাম যে যদি সমীকরণটা এমন থাকে, তাহলে তার উপকেন্দ্র থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্ব হবে, যে কোনো একটা বিন্দু যদি হয় এমন, ধরো এটা ধরলাম হচ্ছে, সরি এটা ধরলাম α, β ধরি, হ্যাঁ α, β তাও ধরলাম না, α, β ধরলে হবে না, এটা ধরলাম m n ধরলাম। তাহলে বিন্দুর সমীকরণ দৈর্ঘ্য হবে যেটার উপর বর্গ থাকবে না সেই অংশটুকু। তাহলে এখানে আছে হচ্ছে x - α, তাহলে এক্স এর পরিবর্তে এই বিন্দুটা বসাও, তাহলে কি হবে, m হবে। তাহলে হবে হচ্ছে m - α হবে, প্লাস এ হবে, এইটুকু হবে তার উপকেন্দ্রিক লম্বের, এই মানে উপকেন্দ্রিক দৈর্ঘ্যটা, মানে উপকেন্দ্র থেকে যে কোনো একটা বিন্দুর দৈর্ঘ্যটা এটা হবে। তাহলে এখন দেখো এখানে এর ভ্যালু কত দেওয়া আছে 4, এর ভ্যালু দেওয়া আছে 4, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিনা যে এরকম দেওয়া আছে হচ্ছে 6, তাহলে এখান থেকে হবে হচ্ছে m - α কত দেওয়া আছে 0, 0 প্লাস এ কত দেওয়া আছে 4 = 6 লিখতে পারি। দ্যাট মিনস এখান থেকে আমরা এম এর ভ্যালু কত পাবো দেখো তো, 2 পাবো। এম এর ভ্যালু পাইলাম হচ্ছে 2। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এম এর ভ্যালু যদি 2 পাই, তাহলে আলটিমেটলি আমার বিন্দুর স্থানাঙ্কটা কি হবে দেখো তো। এই এম এন দ্বারা এই পরাবৃত্তটাকে সিদ্ধ করবে না, এই পরাবৃত্তটাকে সিদ্ধ করবে না, এই পরাবৃত্তটা সিদ্ধ করবে না, এই পরাবৃত্তকে স্যাটিসফাই করবে। তাহলে স্যাটিসফাই করলে আমরা কি লিখতে পারি না যে সুতরাং যে এম এন দ্বারা সিদ্ধ করে পাই, এম এন দ্বারা সিদ্ধ করলে আমরা কি পাবো দেখো তো। তাহলে পাবো হচ্ছে n² সমান সমান 16 × m, এটা পাবো। তাহলে এখান থেকে আমরা n² সমান সমান m এর ভ্যালু পাইছি হচ্ছে 2, তার মানে এটা পাবো হচ্ছে 32। তাহলে এখান থেকে আমরা n এর ভ্যালু কত পাবো, √32 ± √32।
তাহলে প্লাস মাইনাস রুট 32 মানে কত? প্লাস মাইনাস 4 √2, 4 √2, এটা পাবো হচ্ছে আমরা এন এর ভ্যালু। তাহলে আলটিমেটলি আমরা সেই পরাবৃত্তের উপস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি পাইলাম? একটা পাইলাম হচ্ছে 2, 4 √2, আরেকটা পাইলাম হচ্ছে অর অর পাইলাম হচ্ছে 2, -4 √2। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, খুবই সোজা। কিন্তু আসল কনসেপ্টটা হচ্ছে এটা, যে এই যে যে কনসেপ্টটা এটা বোঝা, এটা হচ্ছে আসল কনসেপ্ট। আমি বলে দিয়েছিলাম প্রিভিয়াস যে লেকচারগুলো অথবা সামারি আকারে যে বিষয়টুকু লিখেছিলাম, ওইটার গুরুত্ব অপরিসীম। সামারি যে বিষয়টা দিয়েছিলাম সেটা গুরুত্ব অপরিসীম, এটা আমি লিখে দিয়েছিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো সেটা হচ্ছে তোমাদের পূর্বের লেকচারে ঘাটতি আছে, এটা মাথায় রেখো। তারপরে দেখো বি নাম্বার ম্যাথটা দেখো কি বলছে। দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান সমান 8x, এই পরাবৃত্তির উপস্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে 8, ওই বিন্দুর স্থানাঙ্ক বের করে। একদম 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 সিমিলার ম্যাথ। কতবার আসছে দেখো, কতবার আসছে, হিসাব করে শেষ করা যাবে না কতবার যা আসছে ম্যাথটা। দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারি যে দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান সমান 8x, 8x, এটা হচ্ছে আমার সমীকরণটা দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমি কনভার্ট করি এভাবে যে y-0 হোল স্কোয়ার, দেখো এগুলো কিন্তু কনভার্ট তোমরা এক্সপার্ট হলে করা লাগবে না, মানে তোমরা ডিরেক্ট বসাই দিবা। x-0 এটা লিখতে পারি। তাহলে এই সমীকরণটা, এই সমীকরণটা কেমন হবে দেখো তো, এর স্কেচ বা আমরা এর স্কেচটা চিন্তা করবো না এখন, ধরে নাও, ধরি পরাবৃত্তের উপস্থিত যে কোনো বিন্দু। কারণ আমাদের যে প্রত্যেকটা চিত্র আঁকাতে হবে বিষয়টা এমন না, আমি জাস্ট বোঝানোর জন্য, একদম বাস্তবে রিয়ালাইজ করার জন্য এই চিত্রগুলো দিয়ে বোঝাই। যে পরাবৃত্তের উপস্থিত যে কোনো বিন্দু, উপস্থ যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু, বিন্দু হচ্ছে আলফা কমা বিটা ধরলাম, আলফা কমা বিটা, এটা ধরে নিলাম, বা এম এন, তুমি যে যে কোনো যেটা ইচ্ছা সেটা ধরতে পারো, যে কোনো বিন্দু হচ্ছে এটা। সুতরাং তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি দেখো তো, বা তুমি এখানে একটা লাইন লিখতে পারো যে উপকেন্দ্র হতে এই বিন্দুর দূরত্ব। তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি উপকেন্দ্র হতে এই বিন্দুর দূরত্ব কতটুকু হবে দেখো তো, আলফা বিটা দ্বারা সিদ্ধ করে দেবো, তার মানে হচ্ছে আলফা মাইনাস জিরো, আলফা-0 প্লাস এ, এর ভ্যালু কত দেওয়া আছে 4, প্লাস এ ইকুয়াল টু লিখতে পারি 8। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে আলফা সমান সমান 8 - এর ভ্যালু কত দেওয়া আছে 4, তার মানে এটা পাবো হচ্ছে 4। তার মানে আমি পাইলাম হচ্ছে আলফা সমান সমান 4, আলফা সমান সমান 4। এখন আলফা সমান সমান যদি 4 হয়, তাহলে এখন কি, পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু যেহেতু এটা, তার মানে কি এই বিন্দু দ্বারা ওই পরাবৃত্তটা স্যাটিসফাই করবো বা সিদ্ধ করবো, তাহলে লিখতে পারি সুতরাং সিদ্ধ করে পাই বিটা স্কোয়ার সমান সমান 8 × আলফা, আলফা কত দেওয়া আছে, আলফা কত দেওয়া আছে 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বিটা সমান সমান হবে 4×8 = 32, তার মানে প্লাস মাইনাস এটা 4 √2 হবে। তার মানে আলটিমেটলি আমি সেই উপস্থ বিন্দুটা কি পাইলাম, পাইলাম হচ্ছে 4, প্লাস মাইনাস 4 √2, এটা। দেখো বুঝতে পারতেছো কিনা, খুবই কিন্তু সোজা এবং অসংখ্য অসংখ্য বার আসতেছে। সরি, এটা আবার ইয়ে পাইলো কোথায়, 6 পাইলো কোথায় উত্তরে? উত্তরও ভুল করলো না, আমি ভুল করলাম। বি নাম্বার না, বি, এটা 4। তাহলে দেওয়া আছে হচ্ছে 8, তাহলে লিখতে পারি আলফা মাইনাস আলফা প্লাস এই সমান সমান, ঠিকই তো আছে। ও, সরি 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 সরি, এটা আমি এখানে ভুল করছি না, এখানে 4 4 16 হয়ে যাবে না, তাহলে এটা 2 হবে, এটা 2 হবে, সরি এটা 2 হবে, তাহলে এটা 2 হবে, 2 হবে। তাহলে এটা কত হবে, তাহলে এটা হবে হচ্ছে 2, তাহলে এটা হবে হচ্ছে 2, এটা হবে হচ্ছে 6, সরি 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 সরি, এটা 6 হলে তাহলে তো এই ভ্যালুগুলো চেঞ্জ হবে, এই ভ্যালুগুলো চেঞ্জ হবে, সরি, তাহলে এই ভ্যালুগুলো চেঞ্জ হবে। তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াবে, জাস্ট কিচ্ছু না, জাস্ট একটু একটু মিস্টেক হয়েছে, এটা তোমরা একটু কারেকশন করে নাও। আলফা সমান সমান হবে হচ্ছে 6, আলফা সমান 6। তাহলে আলফা সমান সমান যদি 6 হয়, তার মানে কি আলফা বিটা দ্বারা সিদ্ধ করলে তাহলে পাবো হচ্ছে বিটা স্কোয়ার সমান সমান 8 × 6, 8 × 6, 8 × 6, তার মানে এটা পাবো হচ্ছে বিটা সমান সমান প্লাস মাইনাস 6 × 8 = 48, 48, 48। তাহলে এখান থেকে পাবো হচ্ছে প্লাস মাইনাস 4 3 16 48, তাহলে 16 × 3 লিখতে পারি, তার মানে এটা পাবো হচ্ছে +-4 √3। এখন দেখো তার মানে আমি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে 6, +-4 √3। এখন হয়েছে, এখন হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। হুম, আশা করি বুঝতে পেরেছো, জাস্ট একটু মিস্টেক হয়েছিল। ওকে,
দেখো এরপরে কি দেওয়া আছে, এরপরে তাহলে বি নাম্বারটা দেখলাম। এরপর দেখো সি নাম্বার ম্যাথটা কি বলছে। দেওয়া আছে একটা সমীকরণ দেওয়া আছে পরাবৃত্তের উপর যে পি বিন্দুর কুটি দেওয়া আছে হচ্ছে 12। পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করো। পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্বটা নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখন দেখো একটা বিষয় চিন্তা করো, ভালোভাবে একটু লক্ষ্য করে দেখো। এই যে যে এখানে বর্গ নাই কার উপরে, এক্স এর উপরে নাই, তার মানে এখান থেকে পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, মনে করো এটা হচ্ছে পি বিন্দুটা, এই পি বিন্দু এটা হচ্ছে উপকেন্দ্র, এই পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্বটা কি হবে, যার উপর বর্গ নাই। মনে করো এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে দেওয়া আছে, পি বিন্দুর কোটি হচ্ছে 12, তার মানে এই বিন্দুটা হবে M, 12 এমন। কোটি দেওয়া আছে 12, বুঝ জানি না, বুঝটা জানি না আমরা। তাহলে এই উপকেন্দ্রিক দূরত্বটা কত হবে? এটা হবে না যে এক্স বলতে কি হবে এখানে, এটা হবে না যে x-0, এটা x-0 হবে না, তাহলে এটা হবে হচ্ছে M-0, M-0 প্লাস এ। এ কত হবে এখানে? এ হবে এটা না, যে 9/4, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, 9/4 হবে। তাহলে এটা পাইলাম হচ্ছে, তাহলে এখানে দেখো দরকার কি, তাহলে আলটিমেটলি আমার দরকার হচ্ছে এম এর মানটা, এমটা দরকার। তাহলে আমার এমটা বের করতে হবে, ফার্স্ট কথা এম বের করতে হবে, তা না হলে আমার কিচ্ছু করতে পারবো না, এমটা বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে দেওয়া আছে হচ্ছে y² = 9x। আমি জাস্ট মানে উদ্দেশ্যটা কি আমার এটা একটু দেখলাম যে এইভাবে আমি করতে পারবো। তাহলে এখন এই যে যে পি বিন্দুটা, এই পি বিন্দুটা কি এটাকে স্যাটিসফাই করবে না? পি বিন্দুটা স্যাটিসফাই করবে, তাহলে স্যাটিসফাই করলে পি বিন্দুটা বসাই দিলে আমি কি এম পাবো না? তাহলে বসাই দিলে আমি পাবো হচ্ছে 144 সমান সমান 9m, 9m। তাহলে এখান থেকে আমি এম এর ভ্যালু কত পাবো দেখো তো, 9/144, 9/144 পাইলাম হচ্ছে 9/144, 9/144। তাহলে দেখো এখান থেকে 9/144 পেলে এটা এই সরি 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 144/9 কি করতেছি গো, এটা এত মিস্টেক করতেছি কি, 144/9, 144-কে 9 দ্বারা ভাগ করো, কত আসে দেখবে, এটা 16 আসবে, এটা 16 আসবে, 144-কে 9 দ্বারা ভাগ করলে হ্যাঁ 16 আসবে, 16। তার মানে এম পাইলাম হচ্ছে 16, সুতরাং উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে দেখো উপকেন্দ্রিক দূরত্ব সমান সমান কি হবে, তাহলে কি হবে, এক্স M-0, এম কত পাইছি 16, 16 প্লাস 9/4, 9/4, 9/4 কেন আসবে এটা তো বুঝতেই পারার কথা, y² সমান সমান তাহলে লিখতে পারি 4 ইন্টু, তাহলে 1/4 × 9 দেওয়া আছে, এক্স দেওয়া আছে, তাহলে এটা হবে 9/4। তাহলে এটা পাবো হচ্ছে ক্যালকুলেশন করে যা পাবো তাই, ক্যালকুলেশন করো তাহলে কি পাবো, 4 × 16 = 64, 64 আর 9 কত হয়, 73, 73/4, এটা হবে সেই আমার উপকেন্দ্রিক দূরত্বটা ওই বিন্দুর, এত একক। এটা অ্যান্সার। দেখো বুঝতে পারতেছো কিনা, খুবই কিন্তু সোজা, জাস্ট একটু লক্ষ্য করো। এরপর দেখো কি আছে, এরপর ডি নাম্বার ম্যাথটা দেখো দেওয়া আছে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই পরাবৃত্তস্থ কোনো বিন্দুর ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব বলতে ওই উপকেন্দ্রিক দূরত্ব, ওই বিন্দুর স্থানাঙ্ক বের করে, এটা তোমরা নিজেরা করবা, এটা নিজেরা করবা, এটা নিজেরা করবা, খুবই সোজা, এটা নিজেরা করবা, একদম সিমিলার ওই পূর্বের যে ম্যাথগুলো ওইগুলোর মতোই। তারপর দেখো উদাহরণ 4, ডি না ডি। তো ঠিক আছে, আজকের লেকচারটা এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা উদাহরণ 4 থেকে ওই টাইপ ভিত্তিক যে আলোচনাটা এটা আমরা কন্টিনিউ করে রাখবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। সকলকে ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।